সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ২৫তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। জ্যাক অনেকক্ষণ এভাবে বসে থাকলো। সূর্য মাথার উপরে উঠে আসছে, আকাশে কোনো মেঘের আভাস নেই। জাহাজটা দুরন্ত গতিতে জল কেটে যাচ্ছে। জাহাজের দুপাশে জলকণা উড়ছে, জাহাজের দুপাশে অজস্র বুদবুদ উঠে ভেঙে যাচ্ছে। অনেক দূরে সে দেখতে পাচ্ছে জলের একটা সরল রেখা ক্রমে সমুদ্রের অতল থেকে উঠে আসছে এবং টকবক করে যেন ফুটছে। প্রোপেলারের ধাক্কায় জলরাশি ভেঙে খান খান হয়ে যাচ্ছে। দুটো একটা সামুদ্রিক মাছ মরে ভেসে উঠছে। কোথা থেকে কিছু ছোট ছোট পাখি আবার উড়ে এসে সেসব খাচ্ছিল। জ্যাক কেমন আনমনা হয়ে গেছে সেসব দেখতে দেখতে। এবং তখনই মনে হলো পেছনে কেউ তাকে ডাকছে। দেখলো বাবা তার পাশে দাঁড়িয়ে আছেন। একা একা সমুদ্রে এভাবে ঘুরে বেড়াতে বোধহয় মেয়েটার ভালো লাগছে না। এখন স্নানের সময়। জ্যাককে তিনি মাঝে মাঝে সব মনে করিয়ে দেন। জ্যাক কোনো কারণেই একটু অগোছালো হতে পারে না। এ কমাসে জ্যাক আরও বড় হয়ে গেছে। জ্যাকের চুল আবার বড় হয়ে গেছে। জ্যাকের চুল কাটার সময় তারও মনের ভেতর তোলপাড় করে ওঠে। কি সুন্দর নীলাভ চুল, সারা মাথা ঢেকে রয়েছে। ঘাড় পর্যন্ত চুল এসে নেমেছে। মসৃণ নরম উলের মতো চুলে হাত দিলেই অনেক স্মৃতি এসে তাকে তোলপাড় করে দেয়। এবং তিনি যেন বুঝতে পারেন তার যৌবনে প্রথমা স্ত্রীর চুলে ছিল এমনি সুন্দর সব বর্ণমালা। স্ত্রীর মুখ মনে হলে কেন জানি মনে হয় তিনি ওকে অবিশ্বাস করে ভুল করেছেন। আসলে যৌবনে মেয়েরা তো একটু চঞ্চল থাকবেই। চিরদিনই তার মনে হয়েছে ভাঙা জাহাজের তিনি কাপ্তান। সব সময় উদ্বেগ, জাহাজ বন্দরে না পৌঁছানো পর্যন্ত। ভীষণ সজাগ তিনি। স্ত্রীর প্রতি তার কর্তব্য রয়েছে সেটা তিনি ভুলে যেতেন। এই জাহাজ তার তখন সব কিছু। একটা পাগলা জেদি ঘোড়ার মতো জাহাজটা সমুদ্রের ঝড় সাইক্লোন কাটিয়ে যখন নিরিবিলি শান্ত আকাশের নিচে এসে দাঁড়াতো, তখন তার মনে থাকতো না কে তার বেশি আপন, তার স্ত্রী না এই জাহাজ। বোধহয় তার স্ত্রী অ্যালিস সেটা বুঝতে পারত। হিগিন্স ওর জন্য একেবারেই সময় দিতে পারছেন না। সারাক্ষণ চার্ট রুমে বড় টেবিলে ঝুঁকে অথবা কখনো সব ওশেনোগ্রাফির ভেতর এই জাহাজের নিরাপদ আশ্রয়ের কথা ভেবে বুঁদ হয়ে থাকতেন। মনে মনে অ্যালিস এটা পছন্দ করত না। ভাবতে বুঝি তবে এত কষ্ট করে মানুষটার সঙ্গে সমুদ্রে আসা কেন? কখনো জ্যোৎস্না রাতে অ্যালিস খুব সেজে ওর চার্ট রুমে ঢুকে বলতো, কি হলো? এই যাচ্ছি। অ্যালিস ক্যাবিনে অথবা বাইরের ডেকে একা একা পায়চারি করতে করতে ক্লান্ত হতো। মানুষটার কাজ কিছুতেই শেষ হচ্ছে না। এত কি যে কাজ! এমন অসীম নীল সমুদ্রে একটু পাশাপাশি বসে সামান্য মদ আর মাংসের রোস্ট। নক্ষত্রেরা মাথার উপরে দুলছে। এহেন সময়ে মানুষটার চার্ট রুমে কেবল কাজ, কেবল বই ঘেঁটে ঘেঁটে দেখা, রিপোর্ট লেখা। জাহাজের হাল তবিয়ত কেমন আছে তার একটা বিবরণ প্রতিদিন লগবুকে রাত জেগে লিখে রাখা। যেন জাহাজটাই মানুষটার কাছে সব, অ্যালিস তার কেউ নয়। তখন বোধহয় অ্যালিসের ভীষণ অভিমান হতো, চোখে জল আসতো। সে যে এমন সুন্দর পোশাকে অপেক্ষা করছে মানুষটার জন্য, তার দাম দিতেন না তিনি। স্যালি হিগিন্স আরও সব মনে করতে পারেন, এবং এসব মনে হলে তিনিও ভুলে যান 12টায় লাঞ্চ সাজানো হচ্ছে ডাইনিং হলে। ভুলে যান তার পায়ের কাছে চুপচাপ বসে রয়েছে বনি। বনি এখন নানাভাবে স্বপ্ন দেখতে পারে, সেসবও তিনি ভুলে যান। যেমন ভুলে যেতেন জাহাজে অন্য সুন্দর সব যুবকেরা, যাদের কাজ ইঞ্জিনে অথবা ডেকে, যারা অফিসার জাহাজের। তাদের একঘেয়ে সমুদ্রযাত্রা ক্যাপ্টেনের সুন্দরী স্ত্রী অনেকটা লাঘব করে দিচ্ছে। ফাঁক পেলেই তারা অ্যালিসের চারপাশে ঘুরঘুর করছে, দুটো একটা কথা বলার জন্য সারা দিন স্বপ্ন দেখছে। এখন যেন তিনি সব বুঝতে পারেন। বয়স হলে সবার দোষ ত্রুটি সহজেই ক্ষমা করে দেয়া যায়, এবং নিজেকে সবকিছুর জন্য দায়ী ভাবতে বেশি ভালো লাগে। তিনি মেয়ের মাথায় আঙুল চালিয়ে বললেন, চুল আবার বেশ বড় হয়ে গেছে।
বনি জবাব দিল না। চুল কাটবে না? না বাবা। কি করুণ সেই স্বর বনির। হিগিন্স আবার বললেন, কেন? চুল কাটতে আমার ভালো লাগে না বাবা। কিন্তু জাহাজ যে খুব খারাপ জায়গা বনি। হিগিন্স মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। ওঠো, 12টা বাজবে এবার। তুমি যাও, আমি যাচ্ছি। আসলে বনি বসে আছে ছোটবাবুর জন্য। এখানে বসে থাকলে অনেক নিচে, সেই স্টোক হোল্ডে উঁকি দিলে ছোটবাবুকে দেখা যায়। ছোটবাবুকে দেখার একটা নেশা হয়ে গেছে বনির। বনি জানে ছোটবাবু এখন বাংকারে। খুব সন্তর্পণে কান সজাগ রাখলে শোনা যায় ছোটবাবুর গাড়ি টানার শব্দ। গাড়ি এনে শুটের মুখে উপুড় করে দিচ্ছে। ছোটবাবু উঠে এলে আরেকবার মনে করিয়ে দিতে হবে। ছোটবাবু উঠে এলে সে ফের বলল, মনে আছে তো? খুব। সে এবার আনন্দে শীষ দিয়ে উঠল। ছেলেদের পোশাকে থেকে থেকে সে ছেলেদের মতো শীষ দিতে শিখে গেছে। সে মাঝে মাঝে শীষ দিয়ে গান গায়, পায়ে তাল ঠুকতে থাকে। অথবা ক্যাবিনে পোশাক পাল্টানোর সময় সে পায়ে তাল দিয়ে গান গায়। তার মনের ভেতর থাকে অজস্র দুষ্টুমি বুদ্ধি। ছোটবাবু ক্যাবিনে এলে সে কি কি করবে এবং ছোটবাবুকে কি কিভাবে হতবাক করে দেবে এসব ভাবতে ভাবতে শাওয়ারের নিচে দাঁড়িয়ে যায়। ডাইনিং হলে সবাই দেখলো জ্যাক ভীষণ চঞ্চল। ওর চোখ দুটো ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে আজ। সে উত্তেজনায় ভালোভাবে খেতে পর্যন্ত পারল না। দেখলেই মনে হয় জ্যাকের জীবনে চরম একটা কিছু ঘটতে যাচ্ছে, অথচ সেটা যে কি জ্যাক নিজেও বুঝি ভালোভাবে জানে না। ঠিক 4:30 ঘুম থেকে উঠে মনে হলো ছোটবাবুর কোথাও আজ তার যাবার কথা। জ্যাক তাকে ডেকেছে, গোপনে যেতে বলেছে। কেন যে জ্যাক ডাকলো, যত সময় এগিয়ে আসছে তত বুক কাঁপছে। সারেং সাহেব বারবার বলেছেন, ছেলে, জাহাজ খারাপ জায়গা, সাবধানে চলাফেরা করবে। জ্যাক তাকে আবার কোনো বিপদে ফেলে দিবে না তো? জ্যাকের দুষ্ট বুদ্ধি তাকে কোনো বিপদে ফেলবে না তো? এখন অবশ্য সে কিছু করতে পারে না। জ্যাককে কথা দিয়েছে। শুধু কথা কেন, জ্যাক তাকে আদেশ করতে পারে। জ্যাক যা যা বলবে সে তা করতে বাধ্য। ইচ্ছে করলে জ্যাক ওকে একটা ক্লাউন বানিয়ে ফেলতে পারে, সে তখনও কিছু বলতে পারবে না। সে তার সবচেয়ে ভালো পোশাক বের করল, কিন্তু জ্যাক গোপনে যেতে বলেছে। ভালো পোশাকে গেলে জাহাজিদের মনে সংশয় দেখা দিতে পারে। জাহাজ সমুদ্রে, বন্দর কবে পাবে ঠিক নেই। এখন থেকে সাজগোজ করে বসে থাকা। সুতরাং সে পড়েছে একটা হাফাতা সিল্কের গেঞ্জি, নানা রকমের ছবি গেঞ্জিতে। যেমন কোথাও উট অথবা বাঘের ছবি, আবার কোথাও জলের মাছ ডাঙায় লাফিয়ে পড়ছে, আবার কোনো বনাঞ্চলের ছবি, ছোট্ট একটা মেয়ে, হাতে তার খেলনা। সে বসে আছে গেঞ্জির নিচু দিকটায়, এবং এভাবে সে তার গেঞ্জিতে পৃথিবীর যাবতীয় জীবজন্তু নিয়ে যখন সত্যি হাজির, তখন ঠিক ঘড়ির কাঁটায় 5টা বাজে। সে দেখল ক্যাবিনের দরজা বন্ধ। সে পরেছে কালো রঙের প্যান্ট। কালো রঙের প্যান্ট পরলে ছোটবাবুকে কেমন বেশি লম্বা দেখায়, বেশি সাহসী দেখায়। সে চারপাশে সতর্কভাবে তাকাচ্ছে, কেউ দেখছে কিনা। না, কেউ নেই। সে ধীরে ধীরে দরজায় কান পেতে ডাকল, জ্যাক, আমি ছোটবাবু, তুমি আমাকে আসতে বলেছিলে। আর আশ্চর্য, দরজা সামান্য ঠেলে দিতেই খুলে গেল। ভিতরে কোনো আলো জ্বালা নেই। চারপাশটা কেমন অন্ধকার লাগছে। সে বুঝতে পারছে না ভেতরে সত্যি কেউ আছে কিনা। পোর্ট হোলের কাছে পর্দা টানানো, বাইরের এতটুকু আলো ক্যাবিনে আসতে পারছে না। জ্যাক কোথায়? সে ভয় পেয়ে গেল। সে দরজায় দাঁড়িয়ে আছে। জ্যাক কি তাকে ছেলে মানুষের মতো আড়ালে দাঁড়িয়ে হেই করে উঠতে চায়, ভয় দেখাতে চায়? দেয়ালে তেমনি নীল রঙের লাইফ বেল্ট, বাঙ্কের মাথায় সোনালি লাইফ জ্যাকেট দুলছে। সে আবার ডাকল, জ্যাক, তুমি কোথায়? কোনো উত্তর নেই।
সে এবার বলল, জ্যাক, আমাকে ভয় পাইয়ে তোমার কি লাভ? এবারে মনে হলো কেউ খুব ধীরে ধীরে বলছে, আমি এখানে ছোট। ছোট তবু বুঝতে পারল না জ্যাক কোথা থেকে কথা বলছে। ক্যাবিন আর ততটা অন্ধকার মনে হচ্ছে না। দামি মেহগিনি কাঠের বাঙ্ক, বাঙ্ক না বলে দামি খাট বলাই ভালো। পাশাপাশি দুজন অনায়াসে শুতে পারে। পাশে আরেকটা বাঙ্ক, মোটা তোয়ালে বিছানো। ডান দিকে কাঠের বড় আলমারি। আলমারির ওদিকটায় সে আরেকটা দরজা দেখতে পাচ্ছে। ওটা বোধহয় বাথরুমের দরজা। সুন্দর ক্যালেন্ডার দেয়ালে, তারিখের ওপর লাল দাগ। সব এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। জ্যাক তখন আবার ওকে বলছে, আমি এখানে। তারপর ছোট দেখল ক্রমে একটা আলো ফুটে উঠছে ক্যাবিনের ভেতর। ক্রমে কেমন দিনের বেলার মতো, না ঠিক ঠিক দিনের বেলা বললে ভুল হবে। পূজা মণ্ডপে যে রঙিন আলো থাকে তেমনি। এবং এভাবে এক মায়াবী জগৎ গড়ে তুলে কি যে লাভ জ্যাকের। সে এবার এক পা এগিয়ে গেলে দেখতে পেল দেয়ালের নতুন ক্যালেন্ডারে এক বালিকার ছবি। ঠিক বালিকা বলা যাচ্ছে না, কেমন ব্যালে গার্লের মতো। বালিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দেখা যাচ্ছে না। নরম নীলাভ চুলে প্রজাপতি আঁটা ক্লিপ, সাদা রিবন এবং গলায় মুক্তোর মালার মতো পবিত্রতা চারপাশে ঘিরে আছে। সে হতবাক, সে কি বলবে ভেবে পেল না। আসলেই জ্যাক, না এটা কোনো জাদুকরের ছবি? সে নিজেকে ঠিক বিশ্বাস করতে পারছে না। বারবার চোখ মুছে বলছে, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কোথায় জ্যাক। দোহাই, তুমি আমায় ভয় পাইয়ে দিও না, আমি কিন্তু দৌড়ে পালাবো। বনি নিজের ভেতর তন্ময় হয়ে আছে। সে কিছুতেই এমন পোশাকে চোখ তুলে তাকাতে পারছে না। সাদা স্যাটিনের ফ্রক, হাঁটু পর্যন্ত ফ্রক নেমে গেছে। ফ্রকে নানা বর্ণমালা অথবা চাঁদমালা বলা যায়। এবং পায়ে সে পড়েছে সাদা দামি লেদারের শু এবং দামি মোজা। ওর পায়ের চারপাশটা কি যে আশ্চর্য স্নিগ্ধ করে রেখেছে। সে বলল, ছোট, আমি এখানে। ছবিটা তবে কথা বলছে। সুন্দর ঘ্রাণ শরীরে, সেই যে মহার্ঘ ঘ্রাণ ওরা মাঝে মাঝে জাহাজে পায়, তেমনি এক ঘ্রাণ। সে বলল, তোমার মুখ দেখতে পাচ্ছি না জ্যাক, তুমি কোথায়? জ্যাক এবার দু পা এগিয়ে এলো এবং মুখ তুলে দাঁড়ালো। যেন, এই যে আমি বনি, আমার কিছু আর ভালো লাগে না। সমুদ্রে আমি ভীষণ একা। এবং এসব কথা সে একটাও উচ্চারণ করতে পারল না। আর তখন কেমন নেশার মতো ছোটবাবু কাছে এগিয়ে যেতে যেতে সহসা হা হা করে হেসে উঠল। জ্যাক, তুমিও? জ্যাকের ট্র্যাপে সে কিছুতেই পা দিচ্ছে না। জ্যাক তাকে সত্যি ক্লাউন বানিয়ে দিতে চায়। সাধারণ কার্গো জাহাজে মেয়ে দেখা ভূত দেখার সামিল। সে বলল, তুমিও অনিমেষের মতো মেয়ে সেজে মজা করছো জ্যাক? ঠিক না। সঙ্গে সঙ্গে সারেং সাহেবের কথা মনে হলো। বলল, আমি যাচ্ছি জ্যাক। তুমিও অনিমেষের মতো দেখছি ঠিক ফলস পরে। দ্যাটস ভেরি আগলি। সঙ্গে সঙ্গে আর্তনাদ। বনি প্রায় হাঁটু মুড়ে বসে পড়ল, যেন সে অনেক কষ্টে তার অসম্মান হজম করছে। এবং ধীরে ধীরে আঙুল তুলে দরজার দিকে দেখালো। ইউ গো প্লিজ। এবং প্রায় দৌড়ে বের হয়ে যেতে দেখা গেল ছোটবাবুকে। ছোটবাবু হাঁপাতে হাঁপাতে পিছলে এসে দাঁড়ালে সবাই ওকে ঘিরে দাঁড়ালো। ভূত দেখলে যেমন মুখের চেহারা হয় ঠিক তেমনি শূন্য দৃষ্টি। সবাই নানাভাবে প্রশ্ন করলেও একটা কথা বলতে পারছে না ছোটবাবু। সে এসব কথা কাউকে বলতে পারে না। জ্যাক সত্যি এবার তবে ওর পেছনে লেগে গেল। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। আর তখনই জ্যাক নিজের পোশাকে বাইরে বের হয়ে এলো। সে পরেছে আজ নীল রঙের ঢোলা শার্ট। সে পরেছে শিকারীর বেশ। এবং সে পাখি দুটোর পেছনে প্রায় ছোটোখাটো অরণ্যদেব হয়ে গেছে। জাহাজের এ দড়ি ঝুলে কখনো বোট ডেক থেকে ফলকায় নেমে আসছে, আবার লাফিয়ে উইঞ্চে উঠে যাচ্ছে, আবার কখনো আরও ওপরে। সে যেন এখন পাখি দুটোকে না ধরতে পারলে বাঁচবে না।
সে সিঁড়ি বেয়ে মাস্তুলের ডগায় উঠে গেল। যত ছোটবাবু এমন দেখছে তত তাজ্জব বনে যাচ্ছে। সে ভাবল এখন পালিয়ে থাকা ছাড়া উপায় নেই, এবং তখনই হাঁক, হেই ছোট, কাম অন। সে কাছে গেলে বলল, গেট দ্যাট বার্ড। ছোট দেখল জ্যাক মিসেস স্প্যারোর দিকে হাত তুলে দেখাচ্ছে। ছোটবাবু তেমনি দাঁড়িয়ে থাকলো। জ্যাক ভীষণ ক্ষেপে গেছে। পাখিটা হাতে পেলে হয়তো পাখা ছিঁড়ে দেবে, মুন্ডু ছিঁড়ে ফেলবে। জ্যাক সব পারে। জ্যাককে সে কেন যে সব বলতে গেল? আমি জ্যাক বলছি। এবং জ্যাকের সে সুন্দর মুখ কি ভীষণ ক্ষিপ্ত। ওর এমন সুন্দর চোখে কি গভীর ক্ষত। ছোট বলল, প্লিজ। জ্যাক ফের বলল, ধরে দাও। তা ক্যাপ্টেনের জেদি ছেলে, মাথায় কি যে তার হয়, সে আর কি করে? সে কথা না শুনে জ্যাককে অবমাননা করতে পারে না। সে কাতর গলায় বলল, দিচ্ছি। কারণ সে জানে পাখি দুটো ওর পোষ মানা। অবশ্য এখন এই মুহূর্তে ওরা কি করবে সে বুঝতে পারছে না। ধরা যত সহজ ভেবেছিল আসলে তত সহজ নয়, কারণ ওরা বোধহয় টের পায় সব। তারপর ছোট লাফিয়ে ফলকায় উঠে গেল, এবং তখন জ্যাক ছুঁড়ে দিল ওর হাতের দস্তানা। ছোট টেনে টুনে পড়ে নিল দস্তানা, এবং সে দেখতে পেল মিসেস স্প্যারো মাস্তুলের ডগায় বসে রয়েছে। সে খুব সন্তর্পণে মাস্তুলের ডগায় দড়ি ঝুলে উঠে গেল। পাখি দুটো আবার উড়ে গেল। ছোট তখন পাখি দুটোর নাম ধরে ডাকছিল, ফিরে আসতে বলছিল। যেমন মাথার উপর ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, ছোট যেন ওদের এখন তেমনি করে চাইছে। কিন্তু পাখিরা বুঝি সব বুঝতে পারে। ছোটর ডাকে কেউ আর কাছে আসছে না। ওরা গ্যালের ছাদে বসে নিশ্চিন্তে পাখা ঠোকরাচ্ছে। ছোট সেখান থেকে লোহার তার বেয়ে নেমে গেল। অনায়াসে সে যেখানে যখন খুশি উঠে যেতে পারছে। দেখলে মনে হবে পাকা জাহাজি। লম্বা সফরে ছোট পাকা জাহাজি বনে গেছে, এবং এই দুরন্তপনা ইঞ্জিন সারেঙের ভালো লাগছিল না। এত বেশি উড়ে বেড়ানো ভালো না। ছোটবাবুর কাণ্ড দেখে সারেং মাঝে মাঝে চোখ বুজে ফেলছেন ভয়ে, যেন ছোট মজা করছে নিজের জীবন নিয়ে। রাগে শরীর কাঁপছে তার। কি যে দরকার কাপ্তানের ছেলের সঙ্গে ভাব করার! একেবারে কথা শোনে না ছোট। কান ধরে নামিয়ে আনলে এখন ঠিক হয়। কাপ্তানের ছেলেটার জন্য তাও করতে পারছেন না। তখন ছোট আবার ছাদ থেকে লাফ দিয়ে ডেকে নেমে পাখি দুটোর পেছনে দৌড়ালো। সেও যেন এ জাহাজে আরেকটা পাখি হয়ে গেছে। পাখির মতো ফলকায় ডেকে মাস্তুলে মাঙ্কি আইল্যান্ডের ছাদে কখনো উইংসে ঝুলে সে বারবার পাখি দুটোকে ওর কাঁধে অথবা মাথায় এসে বসতে অনুরোধ করছে। কিছু করবে না, যেমন জাহাজে ছিল তেমনি ওরা থাকবে। আর নিচে তখন জ্যাক, সে দু হাত তুলে বেশ মনোরম এক রিংয়ের খেলোয়াড়ের মতো খেলা দেখাচ্ছে। কেবল ছোটবাবুকে উত্তেজিত করে যাচ্ছে। ওহো, পারলে না, ইউজলেস। বুঝি রক্তের ভেতর থেকে তেজি ঘোড়ারা এসব বললে আরো তেজি স্বভাবের হয়ে যায়। ওই দিকে চলে গেল, দেখো ফোরমাস্টে গিয়ে বসেছে। ছোট লাফিয়ে উঠে গেলে জ্যাক চিৎকার করতে থাকলো, উড়ে যাচ্ছে, তোমার কানের পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে, ইঞ্জিন রুমে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে ছোট দড়ি ঝুলে একেবারে মাঙ্কি আইল্যান্ডের মাথায়, তারপর স্টেনশন ধরে নিচে সোজা ঝুলে পড়ল। ছোট এভাবে স্কাইলাইটের সিঁড়িতে নেমে গেল, ইঞ্জিন রুমের ভেতর ঢুকে গেল। প্রায় গ্লাইড করার মতো দু রেলিংয়ে হাত রেখে নেমে যাচ্ছে। হাওয়ায় পা ভাসিয়ে দু হাতে ভর করে ক্রমে নিচে নিচে নেমে যাচ্ছে। আর পেছনে জ্যাক তার চেয়ে যেন এক কাঠি ওপরে। মৈত্রের ইচ্ছে হলো একবার ঘাড় ধরে তুলে নিয়ে আসে। চা করে বসে রয়েছে, চা ঠান্ডা হচ্ছে, পাখি দুটোর পেছনে লেগেছে। কিন্তু কাপ্তানের দুরন্ত ছেলেটা সঙ্গে আছে, আর সাহসে কুলালো না। অমিয় চা হাতে নিয়ে ওপরে উঠে গেলে দেখল ছোটবাবু মেইন মাস্টের ক্রোজ নেস্টে দাঁড়িয়ে আছে। সে আকাশ দেখছে কি সমুদ্র দেখছে না পাখি দুটোকে খুঁজছে অমিয় বুঝতে পারছে না। ডেকে দাঁড়িয়ে আছে জ্যাক, অমিয়র হাতে ছোটবাবুর চা। অমিয়, যে অমিয় জাহাজে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, এবং গোস্ট খেলা বেশ জমে উঠেছে। যদিও সে জানে না শেষ পর্যন্ত কিভাবে খেলা শেষ হবে। সেও জ্যাককে দেখে টেসে গেল,
ডেকে বলতে পারলো না, ছোট তোর চা চা ঠান্ডা হচ্ছে। আর ছোট তখন ঠান্ডা, একেবারে ঠান্ডা। ঠিক বুঝতে পারছে না এমন নিরিবিলি সমুদ্রের দিগন্ত রেখায় এটা কি দেখা যাচ্ছে। যেন এক অতিকায় মনস্টার আকাশ কালো করে এগিয়ে আসছে ক্রমশ। ক্রমশ ওটা বড় হয়ে যাচ্ছে এবং বিদ্যুতের তরঙ্গমালা ওর মাথায় খেলে গেলে সহসা সাইরেন বেজে উঠল। সারেং, ডেক সারেং, কাপ্তান যে যার মতো চোখ মুখে ফুঁকে যাচ্ছে, নিচে নেমে যাও, নিচে। জ্যাক পাগলের মতো হাত ওপরে তুলে চিৎকার করে উঠল, দি ব্রেকার! ছোট তাড়াতাড়ি, জলদি, ছোট দাঁড়িয়ে থেকো না। বোধহয় কখনো কখনো এসব অতিকায় মহামায়া মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। ছোট কেমন ক্রমে ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর শরীরে শক্তি নেই, হাত পা শিথিল, নিচে কি করে নামতে হয় সে যেন জানে না। জ্যাক পাগলের মতো হাঁকছে এবং একে একে ইঞ্জিন, সারেং, মৈত্র, মনু, জব্বার এবং সেকেন্ড অফিসার ছুটে এসেছে। জাহাজের মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ছোট তেমনি দাঁড়িয়ে, তারপর কেমন হাত তুলে দিল ওপরে, আকাশ ছুঁতে চাইছে যেন। মৈত্র আর পারল না, ওটা মরবে, ও জানে না ওটা কি আসছে, ভাসিয়ে নিয়ে যাবে কোথায় অপগণ্ডটা জানে না। সে উপরে উঠে গেল, ক্রোজ নেস্টে উঠে চুল ধরে নামাবে ভাবল। তখন কাপ্তান চিৎকার করে বলছে, জ্যাক! সেকেন্ড অফিসার জ্যাককে টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছে। ক্রমে এসে গেল, ভেসে গেল। ছোটবাবু রব উঠে যাবার মুখে দড়ি ধরে ঝুলে একেবারে আফট পিকে, কিন্তু পারল না, শেষ রক্ষা করতে পারল না। সে উইন্ডসেইলে আটকে গেল এবং পড়ে গেল। অমিয়, সারেং, জব্বার সবাই ধরাধরি করে নিয়ে আসার আগেই দ্য ব্রেকার। ওরা সিঁড়ির মুখে ঠেলে দিল ছোটকে এবং অনেকটা উঁচুতে জাহাজ উঠে গেছে, ওদের ভাসিয়ে নিয়ে যেত। কিন্তু ওরা ব্রেকারের মুখে পড়লে কি করতে হয় জানে, এবং সারেং সাহেব এই বুড়ো বয়সেও টেনশন ধরে ভেসে থাকলেন। জল জাহাজের ওপর দিয়ে নেমে গেল। দেখলেন তিনি একা, ডেকে কেউ নেই। তাকাতে না তাকাতেই আবার একটা ব্রেকার, এবং জলে ডুবে ডুবে মরণ খেলা, খেলার মতো খেলা। জাহাজ অনেক ওপরে উঠে নিচে নেমে গেল। তিনিও জলের ভেতর থেকে উঠে এলেন এবং মনে হলো আবার ব্রেকার আসছে অনেক দূরে। মেসরুমে এসে বুঝতে পারলেন তিনি পাগলের মতো জীবন বিপন্ন করে ছোটকে বাঁচিয়ে এনেছেন। ছোটকে ঠেলে ঢুকিয়ে না দিলে সে অসীম তরঙ্গমালায় সমুদ্রের গভীরে ছিন্ন ভিন্ন হয়ে যেত। তিনি মৃত্যুর মুখোমুখি এতক্ষণ দাঁড়িয়েছিলেন ভাবতেই কেমন শরীর থরথর করে কেঁপে উঠল। নিচে নামার শক্তিটুকু পর্যন্ত নেই। সমুদ্রের এইসব সহসা জলোচ্ছ্বাস বেশিক্ষণ থাকে না। কেউ সঠিক জানে না কেন এমন হয়। কোনো বেতার সংকেত পর্যন্ত পাওয়া যায় না। হয়তোবা কোনো টাইডাল ওয়েভ হবে। যাই হোক, ব্যাপারটা গুরুতর বোঝা গেল যখন আকাশ পরিষ্কার, সমুদ্র শান্ত, যেন জাহাজ সমুদ্রে কিছুক্ষণ ডুব সাঁতার কেটে আবার অবিরাম ভেসে চলেছে। তখন মৈত্র সারেংয়ের ঘরে উঁকি দিয়ে বলল, জলদি। সারেংয়ের ঘর তখন লোকজনে ঠাসা। কেন, কি হলো? শিগগির আসুন, ছোটর মাথায় কি ঢুকে গেছে? মানে? এবং সঙ্গে সঙ্গে ভেজা জামা কাপড়ে তিনি নেমে গেলেন। দেখলেন ঘাড়ের ওপরে একটা পেরেকের মতো। এতক্ষণ ছোট ভয়ে কিছু বলেনি। জামা রক্তপাতে ভিজে গেলে অমিয় চিৎকার করে উঠেছিল, ছোট, রক্ত! ছোট কিছু বলেনি। অনেকক্ষণ থেকে এটা হচ্ছে। মাঝে মাঝে গোপনে সে হাত দিয়েছে মাথায়, বুঝতে পেরেছে ভীষণ কিছু একটা হয়েছে, কিন্তু সবাই ওর ওপরে এমন ক্ষেপে আছে যে বলতে সাহস পায়নি। সে অসহ্য কষ্ট ভোগ করছে, চোখ বুজে দাঁত চেপে সহ্য করছে, বসে আছে কেমন হিতাহিত জ্ঞান শূন্য মানুষের মতো ওর চোখ মুখ দেখাচ্ছে। সারেং সাহেব বললেন, আমি যাচ্ছি। ছোট বলল, কিছু হয়নি, একটু কেটে গেছে। সবাই ছোটর ফোকচালে ভিড় করেছে। ছোট কেমন বিব্রত বোধ করতে থাকলো। সমস্ত শরীরে অসহ্য জ্বালা, কেমন ঘুম ঘুম এবং নেশার মতো মনে হচ্ছে। সে নিজেকে শক্ত রাখছে। জাহাজে আবার দুর্ঘটনা। সে নিজেকে ভীষণ অপয়া ভাবতে থাকলো। ওর জন্য সবাই এভাবে বিব্রত হচ্ছে দেখেও একটা সংকোচ ভেতরে। সে আর পারছিল না। মৈত্র গরম জল করে এনে ক্ষতস্থান ধুয়ে দিচ্ছে। সারেং সেকেন্ড অফিসারকে ডেকে আনলে বোঝা গেল দুর্ঘটনা অতীব, কারণ তখন বেতার সংকেত পাঠানো হচ্ছে।
ক্যাপ্টেন নিজে ছুটে এসেছেন, চিফ অফিসার এসেছে। জ্যাক খবর শুনে যখন এলো তখন ছোট লম্বা হয়ে শুয়ে আছে, সাদা চাদরে শরীর ঢাকা, মাথায় ব্যান্ডেজ, মাথা কাত করা। ছোটবাবু কি চোখে দেখতে পাচ্ছে না? জ্যাককে দেখে সে এতটুকু চিনতে পারল না, যেন যেভাবে তাকিয়েছিল তেমনি সাদা চোখে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না।